বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে এদিকে তোমরা দেখতে পাচ্ছ কড়ি, অক্টোপাস, শামুক, ঝিনুক, হ্যাঁ, এবং তোমরা দেখতে পাচ্ছ প্রোটো কার্ডাটা। তো বন্ধুরা এগুলা কি? তো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো তাহলে তোমরা সেটা সকলেই জানো যে এগুলো প্রাণীদের যে আমরা শ্রেণীতে ভাগ করেছি সেইগুলা। যদি এর আগে আমরা পড়েছি অনেকগুলো প্রাণী নিয়ে, তোমাদেরকে তাও বলে দিই যেগুলো আমরা পড়েছি। তো তোমাদেরকে বলবো অবশ্যই এর আগের ভিডিওটা আপনারা দয়া করে দেখবেন। এখানে আমরা অনেকগুলো প্রাণীদের নাম আমরা শ্রেণীবিভাগ করেছি, সেগুলো আলোচনা করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিফেরা, এই পরিফেরার যেসব প্রাণীগুলো রয়েছে এদের মধ্যে, তাদের মধ্যে যেমন দেখো প্লোকোটেলা আছে, সাইকন আছে, স্পঞ্জিলা আছে, এগুলো হচ্ছে পরিফেরার উদাহরণ। এবার একনালি দেহি বা নেডিয়ারা তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোর মধ্যে হাইড্রিয়া আর কী পড়বে, সমুদ্র অ্যানিমন পড়বে, অর্থাৎ এদের একটাই কিন্তু নালী থাকে, এক নালী, বুঝতে পারছো? এবার দেখো প্লাটি হেলমিনথেস, এগুলো কেমন? তো এগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্ল্যানেরিয়া, জিক্রোৎকৃমি, ফিতাকৃমি, এগুলো এই প্লাটি হেলমিনথেসিসের উদাহরণ বলতে পারো। আর নিমাটোডা এগুলো কোনগুলো? তো এগুলো হচ্ছে আসকারিস, ইচেরিয়া, এগুলো হচ্ছে নিমাটোডা প্রাণীভুক্ত প্রাণীর উদাহরণ। এবার আনিলিডা, এটা কোন প্রাণীগুলো? তোমরা দেখতে পাচ্ছ নেরিস, কেঁচো, যোগ, এগুলো হচ্ছে আনিলিডা। আর্থ্রোপোডা, তো আর্থ্রোপোডার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো রয়েছে চিংড়ি, কাঁকড়া, বিছয়, মাকড়সা, প্রজাপতি, আরশোলা, শতপদী, গৃহমাছি, এগুলো হচ্ছে আর্থ্রোপোডা বা সন্ধিপদী। আর মোলাস্কার মধ্যে এগুলো অক্টোপাস, এগুলো পাবে। এরপরে আমরা আজকে যেটা আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কিন্তু আমাদের একাইনোডার্মাটা। এগুলো কোনগুলো? এগুলো সমুদ্র পালক, সমুদ্র শসা, সমুদ্র অর্চিন, তারা মাছ, এগুলো হচ্ছে একাইনোমোডার একাইনোমোডার একাইনোডার্মাটা। মোডা আমি বলছি তার জন্য দুঃখিত। তো দেখো আজকে আমরা এখান থেকে শুরু করছি প্রোটোকার্ডাটা। তো এইসব প্রাণীগুলো কেমন হবে বন্ধুরা? তো এই গোষ্ঠীভুক্ত যেসব প্রাণীগুলো হবে তাদের দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হবে, তিনটা স্তর থাকবে এবং প্রকৃতির দেহগড় শিলম বিশিষ্ট হবে। এছাড়া এদের দেহের নকশায় একটি নতুন ধরনের দেহ গঠন দেখা যায় এবং একে নোটোকোড বলে। তাহলে এই দেহ গঠনে দেখা যায় কি, একটা নতুন ধরনের দেহ গঠন দেখা যায়, একে আমরা নোটোকোড বলে। নোটোকোড জীবনের কোনো না কোনো দশায় বা সারা জীবন ধরে প্রাণীদের অবস্থান করে। নোটোকোড লম্বা দণ্ডাকৃত ভার বহনের সহায়ক একটি গঠন। কোড কথার অর্থ হচ্ছে দড়ি, যা দেহের পৃষ্ঠদেশ বরাবর অবস্থান করে এবং স্নায়ু কলাকে পৌষ্টিক নালী থেকে পৃথক করে রাখে। এই পেশির সাথে যুক্ত থেকে আমাদের গমনাগমনে সহায়তা করে। প্রোটোকার্ডাটা শ্রেণী গোষ্ঠীভুক্ত সব প্রাণীদের দেহে প্রকৃত নোটোকোড জীবনের সব দশায় বা দেহের সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর নাও থাকতে পারে। প্রোটোকার্ডাটা শ্রেণী গোষ্ঠীভুক্ত প্রাণীর সামুদ্রিক হয়, উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ বেলানোগ্লাসাস, হার্ডম্যানিয়া, আসফিস অক্সাস, এগুলো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এগুলো উদাহরণ, এটা এরকম জিনিসটা দেখতে হয়ে থাকে। এবার দেখো মেরুদণ্ড। তো মেরুদণ্ডী তোমরা বুঝতে পারছো কাদের মধ্যে কারা থাকবে এই শ্রেণীভুক্তের মধ্যে, প্রাণীর গোষ্ঠীভুক্তের মধ্যে। তো এই গোষ্ঠীভুক্ত প্রাণীদের দেহে প্রকৃত মেরুদণ্ড এবং অন্তঃকঙ্কাল দেখা যায়। এদের উপস্থিতির জন্য দেহে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের পেশিতন্ত্রের বিস্তৃত ঘটে, যা এই প্রাণীদের গমনাগমনে সাহায্য করে। মেরুদণ্ডী প্রাণীরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, ত্রিস্তর এবং প্রকৃত দেহগড় বা শিলোলমযুক্ত ও খণ্ডযুক্ত হয়। এদের দেহে দেহকলা ও অঙ্গের জটিল বিভেদীকরণ দেখা যায়। সব কার্ডাটা গোষ্ঠীভুক্ত প্রাণীদের দেহে নিম্নবর্ণে বস্তুগুলি থাকবে। তোমরা দেখতে পাচ্ছ নোটোকোড বর্তমান থাকবে, পৃষ্ঠে ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত থাকবে, ত্রিস্থির গঠন বিশিষ্ট থাকবে, যুগ্ম ফুলকা ছিদ্র উপস্থিত থাকবে, প্রকৃত দেহগড় বা শিলম বিশিষ্ট থাকবে। উল্লেখ্য প্রোটোকার্ডাটা এবং ভার্টিব্রাটা নিয়ে করডাটা গোষ্ঠী গঠিত হয়। মেরুদণ্ড গোষ্ঠীকে আবার 6টি শ্রেণীতে ভাগ করেছে।
এবারে দেখো মেরুদণ্ড গোষ্ঠীকে আবার ছোট শ্রেণীতে ভাগ করেছে, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। এটা কি? তো সাইক্লোস্টোমাটা এই শ্রেণীভুক্ত মেরুদণ্ড প্রাণীরা কী হবে? চোয়ালবিহীন হবে, অর্থাৎ ইয়াদের কোনো চোয়াল থাকবে না। এদের তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ চোয়ালবিহীন মেরুদণ্ড, সেটা উদাহরণ হচ্ছে লাম্প্রে। তো এদের কি হচ্ছে? এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বান মাছের এক ধরনের সার্ফিলাকার মাছ, অর্থাৎ এই বান মাছের মতো লম্বাটে দেহ হবে, গোলাকার মুখ, ছিদ্র বিশিষ্ট আঁচবিহীন ও মসৃণ দেহত্বক, এবং এরা বহিঃপরজীবী হয় বা অন্য মেরুদণ্ডী প্রাণীদের দেহত্বকে ছিদ্র বা গর্ত সৃষ্টি করতে পারে। এই শ্রেণীর প্রাণীদের মধ্যে রয়েছে ল্যাম্প্রে এবং হ্যাগ ফিশ। এবার মৎস্য, এগুলাও কিন্তু মেরুদণ্ডী প্রাণীর একটা ভাগ বলতে পারো। এই মেরুদণ্ডী প্রাণীর 2 নম্বর ভাগ মৎস্য। এটা কী হবে? এরা কেমন দেখতে হবে? তো বিভিন্ন ধরনের মাছ এই শ্রেণীভুক্ত হয়ে থাকে। এরা পুরোপুরিভাবে জলজ প্রাণী হবে। এদের ত্বক আঁশ ও প্লেট দ্বারা আবৃত থাকে। এরা ফুলকার সাহায্যে জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। প্রবাহরেখার মতো দেহ এবং পেশিবহুল লেজ এদেরকে গমনে সহায়তা করে। তোমার সেটা যেন মায়োটম পেশির কী ভূমিকা আছে মাছের। এরা অনুশীলনিত প্রাণী বা এদের হৃৎপিণ্ডের 2টি প্রকোষ্ঠ রয়েছে, এবং মানুষদের হৃৎপিণ্ডের ন্যায় 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয় না। আমাদের মানুষের 4টি প্রকোষ্ঠ রয়েছে, তোমরা সেটা সকলে জানো। বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। এদের মধ্যে বেশিরভাগই ডিম পাড়ে। এই গোষ্ঠীতে বিভিন্ন ধরনের মাছও রয়েছে। কিছু কিছু মাছের অন্তঃকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণস্থি নির্মিত, যেমন হাঙ্গরের। এদের কী হয়েছে? যে কঙ্কাল সেটা তরুণস্থি নির্মিত। আবার কিছু কিছু তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো সব মৎস্যর উদাহরণ দেখতে পাচ্ছ। তো কিছু কিছু মাছের অন্তঃকঙ্কাল অস্থি তরুণস্থি উভয় থাকে, তার যেমন টুনা মাছ, রুই মাছ, এদের তরুণস্থি এবং অন্তঃকঙ্কাল অস্থি সবই থাকবে। এবং তরুণস্থি কেবলমাত্র একটু আপনাদেরকে বলে দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাঙ্গর মাছ। তো এই হাঙ্গর মাছের কেবলমাত্র ওই অন্তঃকঙ্কালটা সেটা সম্পূর্ণভাবে কিন্তু তরুণস্থি নির্মিত হয়ে থাকে। এরপরে আমাদের যেটা আসবো উভয়চর। তোমরা সেটা সকলে জানো উভয়চরটা কী জিনিস। তো এই শ্রেণীভুক্ত প্রাণীরা যেসব বৈশিষ্ট্যগত দিক থেকে মৎস্য শ্রেণীভুক্ত প্রাণীদের থেকে আলাদা হবে, সেগুলোর মধ্যে রয়েছে দেহের আঁশের অনুপস্থিতি, অর্থাৎ এদের দেহে আঁশ দেখতে পাবে না। ত্বকে মিউকাস গ্রন্থির উপস্থিতি এবং একটি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের উপস্থিতি থাকবে। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসক্রিয়া চালায়। উভয়চর প্রাণীরা ডিম পাড়ে। এরা জলে কী করছে? দেখো, জলে স্থলে উভয় স্থানে থাকতে পারছে। এই শ্রেণীভুক্ত প্রাণীদের মধ্যে রয়েছে, অর্থাৎ ব্যাঙেই থাকে, তোমরা সকলে জানো, ব্যাঙ, কোনো ব্যাঙ, সালামান্ডার। এবার তোমরা বলবে সালামান্ডার কি? তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সালামান্ডার। ব্যাঙের সাথে সাথে এও কিন্তু কী করে? এই 2 স্থানে থাকে, অর্থাৎ জলও থাকবে স্থলও থাকবে। এবার আমরা পড়ছি সরীসৃপ। তো সরীসৃপটা কি? তো এই শ্রেণীভুক্ত প্রাণীরা অনুশোষণাশীত এবং আঁশযুক্ত হয় এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এরা এই শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডে সাধারণত 3টি প্রকোষ্ঠ হয়। তোমরা প্রশ্ন এখান থেকেও আসতে পারে যে সরীসৃপদের কটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত? 3টি, এবং উভয়চরীদের 2টো। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তবে কুমিরের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ এখানে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে আমরা উভয়চর তো কুমিরকেও বলছি, কিন্তু কুমিরের কিন্তু 4টি প্রকোষ্ঠ রয়েছে। এরা ডিম পাড়ে এবং ডিমগুলো শক্ত খোলক বিশিষ্ট হয়। উভয়চর প্রাণীদের মতো এদের জলে ডিম পাড়ার প্রয়োজন হয় না। এই শ্রেণীর কয়েকটি প্রাণী হচ্ছে সাপ, কচ্ছপ, টিকটিকি ও গিরগিটি। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন ছবিগুলো। ড্রাকও রয়েছে এদের উদাহরণ। পক্ষী, এই শ্রেণীর প্রাণীরা উষ্ণ শোণিত এবং এদের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এরা ডিম পাড়ে। এদের দেহ পালকে ঢাকা থাকে এবং অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়। এদের কী হয়ে থাকে? অগ্রপদগুলো কিন্তু ডানায় রূপান্তরিত হয়। এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। সব ধরনের পাখি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তোমরা দেখতে পাচ্ছ এই যে উদাহরণগুলো, সাদা সারস, উট পাখি, পুরুষ ঝুঁটি হাঁস, দেখতে পাচ্ছি হাঁসটা, তারপরে পায়রা, চড়ুই, কাক, এগুলো হচ্ছে সবই। এবার স্তন্যপায়ী প্রাণী। তো এই স্তন্যপায়ী প্রাণীরা
উষ্ণ শোণিত প্রাণী এবং এদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট রয়েছে। এদের দেহে স্তন গ্রন্থি থাকে। স্ত্রী প্রাণীদের স্তন গ্রন্থিতে উৎপন্ন দুগ্ধ শিশু প্রাণীদের পুষ্টি যোগায়। এদের ত্বক লোমে ঢাকা থাকে। এছাড়া এদের ত্বক ঘর্মগ্রন্থি ও তৈলগ্রন্থি বর্তমান। আমাদের পরিচিত বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী বাচ্চা প্রসব করে, যদিও এদের মধ্যে কিছু কিছু প্রাণী যেমন প্লাটিপাস বা হংসচঞ্চু এবং পিপিলিকা ভুক ডিম পাড়ে। আবার কাঙ্গারুর মতো কিছু কিছু প্রাণী খুবই অপরিণত বাচ্চা প্রসব করে। এই কিছু স্তন্যপায়ী প্রাণীর ছবি তোমরা অনস্ক্রিন দেখো। এইগুলো কী করে রয়েছে, তিমি, মানুষ তো থাকবে, বিড়াল, ইঁদুর, বান্দর, বাদুর। এবার আমরা কিছু ইম্পর্ট্যান্ট জিনিস জানবো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের নিয়ে। তো 1707 খ্রিস্টাব্দে সুইডেনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পেশাগতভাবে তিনি ছিলেন একজন চিকিৎসক। তিনি উদ্ভিদবিদ্যা অধ্যয়ন উৎসাহী ছিলেন। তার মাত্র 22 বছরের বয়সে উদ্ভিদবিদ্যার উপর লেখা তার প্রথম বইটি প্রকাশ করেন। একজন বিত্তশালী সরকারি কর্মচারী গৃহ চিকিৎসক হিসেবে কাজ করতে করতে তিনি তার নিয়োগকর্তার বাগানে উদ্ভিদ জগতের বৈচিত্র্য অধ্যয়ন করেন। পরবর্তী সময়ে তিনি প্রায় 14টি গবেষণাপত্র এবং তার বিখ্যাত সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটি প্রকাশ করেন। তোমাদের প্রশ্ন এখান থেকে এটা আসবে যে সিস্টেমা ন্যাচুরি এই গ্রন্থটি প্রকাশ করেছিল কে, সেটা হচ্ছে লিনিয়াস। এই গ্রন্থ থেকে বিন্যাস বিধি সম্বন্ধীয় সব মৌলিক গবেষণাগুলো নেওয়া হয়েছিল। তার শ্রেণীবিন্যাসের পদ্ধতিটি ছিল খুবই সরল। এই সরল পদ্ধতিতে উদ্ভিদের এমনভাবে বিন্যাস করা হয়েছে যাতে করে তাদের পুনরায় শনাক্তকরণ সম্ভব হয়েছে। এই দেখো প্রাণী রাজ্যের আমরা শ্রেণী বিভাগটা দেখে নেবো এবার ছকের সাহায্যে। তো দেখো প্রাণী রাজ্য দুভাগ ভাগ করছে, সেটা হচ্ছে কোষ স্তরীয় গঠন বৈশিষ্ট্য, আবার কলা স্তরীয় সংগঠন বিশিষ্ট। তো কোষ স্তরের মধ্যে কেবলমাত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে পরিফেরা। এবং কলা স্তরীয় গঠন সেগুলো অনেকগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলোকে আবার 3 ভাগে ভাগ করেছে। দেখো এপিডার্মিস ও গাস্ট্রোডার্মিস এর মধ্যবর্তী স্থানে কোনো দেহগোড় থাকে না, সেরকম একনালী দেহী হবে। আবার প্লাটিহেল ম্যান্থেস এগুলোর উদাহরণ। লিউডোসিলোম বা ছদ্ম দেহগড় বিশিষ্ট এগুলোর মধ্যে পড়ছে নিমাটোডা। এবার প্রকৃত দেহগড় বা সিলোম বিশিষ্ট তাদেরকে আমরা ভাগ করছি আবার 2 ভাগে। সেগুলো হচ্ছে কি প্রকৃত দেহগড়ের ভ্রূণের বৃদ্ধিকালে একটি কোষ থেকে মোসাডার্মাল কোষগুলো থেকে গঠিত হয়। এবার প্রকৃত দেহগড় বা সিলোমটি এন্ডোডার্ম থেকে বেরিয়ে আসা থলির মতো অংশ থেকে গঠিত হয়। এবার এই যে আমরা প্রকৃত দেহগড় বা সিলোম এন্ডোডার্মস থেকে বেরিয়ে আসা থলির মতো অংশ থেকে গঠিত, এগুলো থেকে 2 ভাগে ভাগ করছে, সেটা আছে নোটোকার্ড অনুপস্থিতি এবং নোটোকার্ডের বর্তমানের থেকে আমরা 2 ভাগে ভাগ করছি। নোটোকার্ড অনুপস্থিতির মধ্যে রয়েছে একাইনোডার্মাটা এবং নোটোকার্ডও বর্তমানে রয়েছে করডাটা, এবং করডাটাকে আবার ভাগ করা হয়েছে 2টা ভাগে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। সেগুলো কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। নোটকর্ডের লার্ভা দশায় বা পূর্ণাঙ্গ দশায় থাকে এবং কিছু কিছু প্রাণীতে এটি খুবই অপরিণত থাকে। এবং আর কি কার্ডাটার আরেকটা ভাগ হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে নোটোকর্ড মেরুদণ্ডী প্রাণী দ্বারা প্রতিস্থাপিত হয়। এবার দেখো আমাদের যে মেন ভাগটা, যারা চোয়ালবিহীন বান মাছের মতো গোলাকার মুখ ছিদ্র বিশিষ্ট আঁশবিহীন পিচ্ছিল ত্বক বিশিষ্ট, তাদেরকে আমরা কি বলবো, সাইক্লোস্টোমাটা বলি। এবং বহিঃকঙ্কাল আঁশযুক্ত অন্তঃকঙ্কাল অস্থি ও তরুণস্থি নির্মিত ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য যারা চালায় তাদেরকে আমরা বলবো মৎস্য। এবং লাভা দশায় ফুলকা বর্তমান বেশিরভাগ পূর্ণাঙ্গ প্রাণীতে ফুসফুসের উপস্থিতি পিচ্ছিল ত্বক বিশিষ্ট, তাদেরকে আমরা বলবো উভচয়। আঁশযুক্ত বহিঃকঙ্কাল জলজ পরিবেশের বাইরে ডিম পাড়ে, তাদেরকে আমরা অবশ্যই সরীসৃপই বলবো। বহিঃকঙ্কাল পালকে যখন কখন আসবে তখন অবশ্যই তাকে আমরা পক্ষী বলবো। তো পালক বিশিষ্ট জলজ পরিবেশের বাইরে ডিম পাড়ে সেটা হচ্ছে এবং উড্ডয়নে সক্ষম অর্থাৎ উড়তে সক্ষম, সেটা হচ্ছে পক্ষী। এবং বহিঃকঙ্কালে লোম যুক্ত বহিঃকর্ণের উপস্থিতি বেশিরভাগ প্রাণীর বাচ্চা প্রসব করে, তো অবশ্যই স্তন্যপ্রায়ী হবে। এবার দেখো এগুলো হচ্ছে আজকের আমাদের যেটা এই টপিকটা থেকে আমরা জানলাম, এবং টপিকটাকে যদি আমরা বলি কি শিখলাম এখানে সংক্ষেপে, তো সেটাও আমরা দেখে নেব।
তো সেলিমিনাসে আমাদের জীববৈচিত্র্য অনুসন্ধান সাহায্য করেছে। সব সজীব বস্তুকে 5টি প্রধান রাজ্যে শ্রেণীভুক্ত করার জন্য যে প্রথম বৈশিষ্ট্যগুলি বিবেচনা করা হয়েছিল, অর্থাৎ আমাদের যে 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল, সেই 5টা রাজ্য কিসের ভিত্তিতে আমরা ভাগ করেছি? তো দেখো প্রথমটা কি, এরা আদি নিউক্লিয়াসযুক্ত না আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ দ্বারা গঠিত, অর্থাৎ এর ভিত্তিতে আমরা ভাগ করা হয়েছিল। এরা যদি নিউক্লিয়াসযুক্ত হয় বা যদি নিউক্লিয়াসবিহীন হয় তাদেরকে সেরকমভাবে ভাগ করব। কোষগুলো কি একইভাবে বেঁচে থাকতে নাকি সংগঠিত হয়ে বহু জটিল জীব গঠন করেছে, কেমনভাবে বেঁচে থাকতে তার উপরেও কিন্তু আমার ভিত্তি করে ভাগ করা হয়েছিল। কোষগুলি কোষ প্রাচীর বিশিষ্ট কিনা, যদি কোনো প্রাণীর যদি বলো যে কোষ প্রাচীরটা আছে কি না তার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছিল, এবং তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে কি না তার উপর ভিত্তি করে কিন্তু ভাগ করা হয়েছিল। আর কী ভিত্তি করে? উপরের উল্লেখিত, অর্থাৎ এই 3টা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে কিন্তু মঞ্চরাজ্যে ভাগ করা হয়েছিল। এই যে উপরে উল্লেখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সব সজীব বস্তুকে 5টি রাজ্যে বিভক্ত করা হয়েছিল। হ্যাঁ, এগুলা 5টা রাজ্য তোমরা দেখতে পাচ্ছ, এগুলো মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। তো সজীব বস্তু সেনোমিনাসের তাদের বিবর্তনের সঙ্গে সম্পর্কিত। দেহ সংগঠন উত্তরোত্তর জটিলতার বৃদ্ধির উপর ভিত্তি করে উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্যকে আবার কতগুলি উপগোষ্ঠীতে ভাগ করা হয়েছে। এই উদ্ভিদ রাজ্যকে 5টি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সমাঙ্গদেহী উদ্ভিদ, বায়োফাইটা, টেরিডোফাইটা, ব্যক্তিজীবী এবং গুপ্তজীবী। এবং প্রাণী রাজ্যকে 10টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। পরিফেরা, সিলেন্টারেটা, প্লাটিহেলমিনথেস, নিমোটোডা, আনিলিডা, আর্থ্রোপোডা, মোলাঙ্কা, একাইনোডার্মাটা, পোটোকার্ডাটা এবং ভার্টিব্রাটা। এবং দ্বীপপত্র নামকরণ আমাদের চারপাশে সুবিশাল বৈচিত্র্যপূর্ণ জীবের শনাক্তকরণের জন্য একটি অভিন্ন পদ্ধতি তৈরি সাহায্য করে। দ্বীপপদের নাম 2টি পদের সমন্বয়ে গঠিত, যেমন গণগত নাম এবং প্রজাতিগত নাম। তো এই হচ্ছে আজকের এই চ্যাপ্টারটার সারাংশ। এবার আমরা কিন্তু ফিজিক্সের চ্যাপ্টারে প্রবেশ করবো, সেটা হচ্ছে গতি। এই গতি চ্যাপ্টারটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব, কেমন? তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।